বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ক্ষমতাচ্যুত আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন ফ্যাসিবাদী আওয়ামী লীগের একজন সাবেক বিচারপতি কালা মানিক। এই কালা মানিক ভারতে পালানোর সময় বিজিবির হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে তাকে কিন্তু 5 দিনের রিমান্ডও দিয়েছে বাংলাদেশ আদালত। তো আমার কথা হচ্ছে, এই যে কালা মানিক দেখতে পাচ্ছেন, তার চেহারা কত ভদ্র, ঠিক না? কত ভদ্র মানুষ মনে হচ্ছে, মনে হয় যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না। কিন্তু এই লোকটার অন্তরের মধ্যে যে কতটা পরিমাণ বিষ রয়েছে সেটা কল্পনা আপনি করতে পারবেন না। এই যে কালা মানিক যেদিন এই ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে, খুনি হাসিনা পতন হয়েছে, সেই পতন হওয়ার 2 দিন আর 3 দিন আগে একটা টক শো করছে। সেই টক শোর মধ্যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, চরমনাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সহ সমস্ত মানুষদেরকে, আলেমদেরকে রাজাকার বানাইছে। এই যে এই কাল্লা মানিক, আরে এই যে কালা মানিক কি শুধু তাই করছে? শুধু আলেমদেরকে রাজাকার বানাইছে না, ও 900 কোটি টাকার মালিক, 900 কোটি টাকার মালিক। শুধু তাই নয়, ঢাকা শহর ফ্ল্যাট আছে প্রায় 15টার উপরে। চলেন আপনাদেরকে আগে ভিডিও ক্লিপ দেখাই, তো বকবক করে আপনাকে পুরো ভিডিও ক্লিপ দেখাই, আরো কিছু তথ্য দিব এই কুলাঙ্গার সম্পর্কে। রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক। একটা জিনিস বুঝতে হবে, আপনি কতটা খারাপ সেটা একটা যেমন ব্যাপার আছে, তার চাইতে হয়তো বড় ব্যাপার মানুষের আপনার সম্পর্কে পারসেপশন কি। অনেক সময় এটা হয়, তুলনামূলকভাবে বেশি খারাপ মানুষটা সম্পর্কে আমাদের পারসেপশন অতটা থাকে না, তুলনামূলক কম খারাপ মানুষটার প্রতি আমাদের পারসেপশন ভয়ঙ্কর হয়ে যায়। যারা মানিকের প্রতি আমাদের ভয়ঙ্কর নেগেটিভ পারসেপশন আছে, এবং এই ভদ্রলোক ধরা পড়েছেন গতকাল রাতে। আমরা এই নিউজ যখন দেখলাম, তার কিছু ভিডিও যখন ছড়িয়ে পড়লো, আমরা বলি না ঈদের আনন্দ, আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয়। কিন্তু এখানেও আমার কয়েকটা কথা একটু বলতে চাই, মানিকের পক্ষেই। যে কথা আসছিলাম, আমি আসবো তার পক্ষে আমার বক্তব্যটা কি সেটা নিয়ে কথা বলবো। এবং আমরা সাম্প্রতিক সময়ে যা যা করছি, আমার কাছে মনে হয় আমরা ভালো করছি না, ভুল করছি, অন্যায় করছি। ওই যে বললাম পারসেপশনের ব্যাপার, ধরুন বিচারপতি খায়রুল হক দেশের প্রধান বিচারপতি ছিলেন। এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন কিন্তু খায়রুল হক। যেহেতু উনি জনপরিসরে খুব একটা আসেননি, জনসমক্ষে কথা বলেননি খুব একটা, তাই খায়রুল হকের কথা আমরা অনেকে ভুলে গেছি, অনেকে জানিই না। এই লোক কি বিভৎস ক্ষতি এই দেশের করেছে আমাদের অনেকে কিন্তু জানা নেই, আমরা অনেকে ভুলেও গেছি। কিন্তু যারা মানিক সামনে এসছেন এবং ক্রমাগত বিভৎস সব কথা বলে গেছেন সরকারের পক্ষে, যেগুলোকে আমরা কোনো ফর্মে লিস্ট যুক্তি হিসাবে গ্রহণ করতে পারি না, সেই রকম কথাবার্তা বলেছেন। ফলে তার প্রতি আমাদের ক্ষোভ আছে, ক্ষুব্ধতা আছে, বিদ্বেষও আছে। খুব অস্বাভাবিক না, থাকতেও পারে। আমি শুধু এখনকার কথা বলছি না। এই ভদ্রলোক যখন আপিল বিভাগের বিচারক ছিলেন, নানাজনকে নানাভাবে হয়রানি করেছেন। উনি যখন আওয়ামী সরকারের সময় আপিল বিভাগে কাজ করছেন, তখন সংসদে তাকে নিয়ে আলোচনা হয়েছে, এবং আমার যতদূর মনে পড়ে জনাব তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্টও বলেছেন। এই লোকটার আচরণ আমার কাছে স্যাডিস্টের মতোই মনে হয়। উনি মানুষকে অত্যাচার করে, উনি মানুষকে নিপীড়ন করে আনন্দ পান। চ্যানেল আই এর সেই বিখ্যাত টক শোটাতে আমরা দেখেছি যে তার কন্যার বয়সী বা তার চাইতেও ছোট বয়সী একজন উপস্থাপিকাকে তিনি যে ভাষায় আক্রমণ করছেন, অবশ্য পরে দেখলাম উনি মনে হয় অ্যাপোলোজাইজও করেছেন এটা নিয়ে। হোয়াট এভার, যে ভাষায় আক্রমণ করেছে, শুধু ওই দিন না, অন্যান্য সময়েও তার আসলে এই চর্চা ছিল, এই চেষ্টা ছিল। সুতরাং এই স্যাডিস্ট মানুষটাকে আমরা দেখেছি, এবং যেহেতু আমরা আদার সাইডে ছিলাম, ওগুলো আমাদের গায়ে লেগেছে, গায়ে লাগতো। আমি এটাও জানি, এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলো, সেই সময় আমরা খেয়াল করব, যখন ইন্টারনেট অফ ছিল, টিভি টক শোতে কিছুটা আলোচনা আপনি বা আমি দেখতে পেরেছি, এবং সেখানে অনিবার্যভাবেই সরকার বিরোধী তেমন কেউ যেতে পারতো না। সেই জায়গায় প্রায় সব দিন একাধিক শোতে জনাব মানিককে দেখা যেত, এবং উনি ভীষণ কঠোরভাবে সরকারের পক্ষে দাঁড়িয়েছেন। এবং বলা বাহুল্য,
উদ্ভট সব যুক্তি দিয়েছেন। যেমন চ্যানেল আইতে ওই উপস্থাপিকার সাথে মানে লেগে গিয়েছিল কেন? কারণ জনাব মানিকের মনে হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল, একটা লাঠি ছিল, সেটা অস্ত্র, সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি। উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন। ঠিক আছে, সেটা তিনি করতেই পারেন, আমরা সেদিকে না যাই। এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার, স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে কাদেরকে নিয়ে কাজ করে তার একটা মূর্ত প্রতীক। মানে এই ভদ্রলোক আমাদের প্রধান বিচারপতি হয়ে যেতে পারতেন। এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ, ক্ষোভ, মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি রাখা, মানুষ অত্যাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন। একটু অফ টপিক যোগ করে দেই, তারপর আসবো কেন তার পক্ষে কথা বলছি। যারা মানিক ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, এটা আমরা জানি, এবং আমি খুব অবাক হয়ে যাই এই দেশে আপনি উচ্চ আদালতের, দেশের সর্বোচ্চ বিচার যে অঙ্গ সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সেটার বিচারক হয়ে যেতে পারেন, এবং টেকনিক্যালি আপনি প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন আপনার দ্বৈত নাগরিকত্ব থাকলে। আপনি এমপি হতে পারেন না, কিন্তু প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন। মানে কি সব উদ্ভট সব কাজ আমরা আমাদের সংবিধানে রেখেছি, এটা হতে পারে না। যাই হোক, তো উনি ধরা পড়লেন, ভিডিও আমাদের সামনে আসলো। একবার দেখা যায় তিনি কচু পাতা বা এরকম কিছুতে খুব কাদা মাখা হয়ে শুয়ে আছেন। আমার মনে হয় এগুলো কতগুলো লেসনও, মানে এই ভদ্রলোককে এভাবে পালাতে হচ্ছে, জনাব সালমান এফ রহমানকে দাড়ি কামিয়ে চুলে রং করে কালার করে পালাতে হয়েছে। ক্ষমতার দম্ভ। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টে কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইটি। হ্যাঁ হ্যাঁ, সেই মানিককে আমার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা ভিত্তি চৌধুরী, এটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, আমি এই দেখাচ্ছি, এই রোগী কিসের? আমি তো কত রুগী নেন মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কথা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা? হ্যাঁ, 40,000। 40 টাকা আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল দেখেনি। 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিচ্ছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিচ্ছে? নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি কাউন্টার দিব না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই। আমি আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, হিসাবে বাকিটা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবো, আমরা যাই। পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং দেখতে পারলেন, এই যে দেখেন এখন যে চেহারাটা মানে ক্যামেরায় দেখা যাচ্ছে, এতে মনে হয় সে ভাজা মাছটা উল্টেই খাইতে পারে না, মানে এরকম একটা অবস্থা, কিন্তু ঠিক না? এমন একটা অবস্থা মনে হচ্ছে যারা সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, অথচ এই লোকটা, আমি একটা কথা চিন্তা করে ভেবে পাই না যে একজন বিচারপতি থাকবে, বেটা বিচারপতির মতো
দেশের, মানে তুই আওয়ামী লীগের না, তুই বিএনপি না, তুই জনগণের, তাই না? একজন বিচারপতি যদি হয়ে যায় একটা দলের, তখন অবস্থাটা কি হবে দেশের? চিন্তা করতে পারেন সাধারণ মানুষ কই যাবে? এই যে বিচারপতি হইয়া যে কি করছে, কত জুলুম করছে, সেটা আমার মতো মানুষ বলে বুঝাতে পারবো না। এত পরিমাণ এই কালা মানিক, এত পরিমাণ সে জুলুম করেছে মানুষের উপর, হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করছে বাংলাদেশ থেকে, অথচ একজন তিনি বিচারপতি। আজকে সেই বিচারপতি আজকে কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে আছে। কি নির্মম অবস্থা! আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণটা সেটা আমরা দেখলাম 2024 সালে এসে, আমরা কিন্তু সেটা দেখতে পারলাম। আলহামদুলিল্লাহ, ছাত্র ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর একটু ধন্যবাদ আপনাদেরকে দেব, যখন আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে, বিশেষ করে আমাদের শরীয়তপুরের দুইটা কুলাঙ্গার আছে, এনামুল হক শামীম, গতকালকে আনসারদেরকে খেপিয়ে তারপর ছাত্র ভাইদের উপর হামলা করেছে। একেও ধরা, এনামুল হক শামীমকে ধরা হোক, ধরে তারপর ওর টাকা যত জব্দ করা হোক, আর ওর রিমান্ডে একটু গরম ডিম দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত, আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্র মহল সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে। তাই আমরা দিচ্ছি আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস। তাই চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে। আল্লাহ চাহেন তো 100% সুস্থ হবেন ইনশাআল্লাহ। বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফেক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান। আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না। যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন, এর জন্য বেলাল হোসেন জাবির হুজুর দায়ী নয়। বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার একটাই, আর এই নাম্বার হচ্ছে 01719580728। আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলে দিচ্ছি, 01719580728। এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থাকলে সেই নাম্বারে কোনোদিনও টাকা পাঠাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করবেন না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।